শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন ওরে বিহঙ্গ মোর, লিখেছেন অমর মিত্র। লেখক অমর মিত্র রসায়নে স্নাতক। স্বদেশ যাত্রা গল্পের জন্য 1998 সালে সর্বভারতীয় কথা পুরস্কার পেয়েছেন। এছাড়াও তার বিভিন্ন লেখার জন্য পেয়েছেন বর্ণপরিচয় সম্মান, গজেন্দ্র কুমার মিত্র ও সুমথনাথ ঘোষ পুরস্কার, সমরেশ বসু পুরস্কার, অমৃতলোক পুরস্কার প্রভৃতি। অশ্বচরিত উপন্যাসের জন্য 2001 সালে বঙ্কিম পুরস্কার এবং ধ্রুবপুত্র উপন্যাসের জন্য 2006 সালে পেয়েছেন ভারতের সর্বোচ্চ সাহিত্যের সম্মান সাহিত্য একাডেমি পুরস্কার। তার মোট বইয়ের সংখ্যা 75টি। আজ আমাদের নিবেদন অমর মিত্রের লেখা ওরে বিহঙ্গ মোর। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় অমরজিৎ, সুনন্দা, সোমক, অরিজিৎ ও ইন্দ্রাণী। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে ওরে বিহঙ্গ মোর, লিখেছেন অমর মিত্র। বুড়ো লেখক অমিতেশ যৌবনবেলার অমিতেশকে এখনো দেখতে পায়। সেই বেলায় সে গৌরীর প্রেমে পড়েছিল। গৌরী থাকত ঝাড়গ্রাম শহরে। বাবা অধ্যাপক, কোনো এক পত্রিকার সম্পাদনাও করেন। গৌরীর বাবাকে নতুন গল্প শোনাতে যেত লেখক হতে চাওয়া অমিতেশ। অমিতেশের গল্প একবার ছেপেছিলেন, আবার কবে ছাপবেন ঠিক ছিল না। সে তখন শালডিহা ব্লকে চাকরি করে। সে শালডিহা থেকে মহকুমা শহর কম দূর নয়। একটা বাসই হয়, কিন্তু তার দিনে একবার যায় একবার আসে। আরেকটি যাওয়ার পথ আছে, সেই পথে দুটি বাস করতে হয়। সকালে বেরিয়ে অধ্যাপকের বাসা ঘুরে ঝাড়গ্রাম শহরে মহুয়াতলায় একটি মেজবাড়িতে রাত কাটিয়ে পরের দিন সকালে শালডিহা ফেরা। আবার এক একদিন অধ্যাপক বিজেশ সরকার বলতেন, আরে থেকে যাও আমার এখানে, অনেক রাত পর্যন্ত আড্ডা মারবো। আড্ডা মানে সে অধ্যাপক সম্পাদক কথা কিংবা সাহিত্যিকের উপন্যাস পড়া, গল্প পড়া ইত্যাদি। লিখতেন প্রেমের উপন্যাস, অতি রোমান্টিক। তিনি মূলত নিজের লেখা ছাপতেই পত্রিকা বের করতেন। বছরে একবার বড় নামী লেখক আর সম্পাদককে বাড়িতে ডেকে এনে আপ্যায়ন করতেন। অমিতেশের এখনো মানুষটার কথা মনে পড়ে। তাঁরই কন্যা গৌরী ঝাড়গ্রাম কলেজে বাংলা অনার্সের ছাত্রী। তার বাবা ছিলেন অঙ্কের অধ্যাপক, কিন্তু সাহিত্যপ্রেমী। মেয়ে বাংলা সাহিত্য পড়ত, কিন্তু সাহিত্য পছন্দ করত না। কিন্তু অমিতেশ তার প্রেমে পড়ে গেল। সেই গৌরী বলেছিল, কি হয় লিখে, বরং WBCS দাও, ভালো হবে। লিখে আর কি হয়? বাবাকে তো দেখেছি, 1 পয়সাও আসে না, শুধুই খরচা। গৌরীকে প্রেম নিবেদন করতে সে বলেছিল, জানি তুমি আমার জন্যই আসো এই বাড়িতে, তাও এত দূর থেকে। না হলে বাবার ওই সব ছাইপাশ লেখা শুনতে শালডিহা থেকে কেউ আসে নাকি? তুমি তোমার বাবার লেখাকে এমন বলতে পারলে? আশ্চর্য। মা বলে বাবার ওই সব ঐতিহাসিক লেখা হয় না। দেখবে একদিন ঠিক হবে। তুমিই দেখো গি, আমার দেখার দরকার নেই। আমার তোমাকে দরকার। তুমি আমার শশী কাপুর, কি হ্যান্ডসাম। আর আমি তোমার কে? কে? বারে, একজন শশী কাপুর হলে অন্যজন কে হয়? তার প্রশ্নে হি হি করে হেসেছিল গৌরী। আমি গৌরী। গৌরী হতে পারি, না হলে আশা পারেখ। তুমি বদলি নিয়ে ঝাড়গ্রাম চলে এসো না। বাছুর ডোবায় একটা ভাড়া বাড়ি করো, আমাদের সুবিধা হবে। বিভাসদা কেমন কোয়ার্টার নিয়েছে দেখো। বিভাস কাকু হলেন বিভাস চন্দ, ডেপুটি ম্যাজিস্ট্রেট। আসেন অধ্যাপকের বাড়ি। অধ্যাপকের লেখা ঐতিহাসিক প্রেমের কাহিনীর গভীর অনুরাগী।
অমিতেশের না হয় গল্প প্রকাশ করার আগ্রহ আছে, তাই ছুটে ছুটে আসে, আর আগ্রহ তৈরি হয়েছে গৌরীতে। গৌরী সুন্দর, মুখখানি ঢলো, টানা টানা চোখ, কথা বলার সময় সমগ্র গৌরী যেন ঝলমল করে ওঠে, আবার যখন চুপ করে থাকে সে এক মোহিনী মায়া। গৌরীকে লক্ষ্য করেছে অমিতেশ। গৌরী তার অজ্ঞাতে তার দিকে তাকিয়ে থাকে, আবার সে তাকালে মুখ ঘুরিয়ে নেয় না, জিজ্ঞেস করে, কি দেখছো? এটি অনুচ্চারিত। অমিতেশের মনে হয় গৌরী মনে মনে তাই বলে। গৌরীর একটি শূন্য দৃষ্টি আছে, দৃষ্টিতে যেন কিছুই থাকে না, কিন্তু এর বাইরে গৌরী বলে, বিভাস কাকুর মতন তুমিও ডেপুটি হও। বঙ্কিমচন্দ্র তো সাব ডেপুটি ছিলেন, তুমি কি সাব ডেপুটি? না, আমি KGO, মানে কানুনগো। আগের খুব পাওয়ার ছিল, এখন নেই। তা সবাইকেই কি সাব ডেপুটি হতে হবে নাকি? হতে হবে, তাতে তুমি পাওয়ারফুল হবে। তোমায় দেখলে সবাই ভয় করবে, স্যার করবে। তুমি অর্ডার করলে তারা তোমার সব কাজ করে দেবে। কেন, আমাকে ভয় না করলে হবে না? না, ভয় মানে হলো পাওয়ার, বুঝলে? তুমি কি বিভাসদাকে ভয় করো না? না, ভয় করতে যাব কেন? পাওয়ার আছে বিভাসদার, তাই। দেখো, তুমি ডেপুটি বা সাব ডেপুটি হলে অফিসের গাড়িতে আমাকে নিয়ে ঘুরতে পারবে, অফিসের পয়সায় ট্যুর করাতে পারবে। অফিসের গাড়ি তো সরকারি কাজের জন্য। আহা, তাতে কি হয়েছে? সরকারি কাজ মানে তো তোমারও কাজ। তুমি আমাকে নিয়ে বেলপাহাড়ি ঘুরতে যাবে। আচ্ছা, ডেপুটির বদলে শুধু লেখক হই যদি? ধুস, লেখকের পয়সা থাকে না, পাওয়ারও থাকে না। কবি লেখকদের নিয়ে লোকে হাসাহাসিও করে। কে বলেছে এসব কথা? কি আর বলবে, সবাই তো বলে কবি ভাবের অভাব। এই শোনো না, তুমি ডেপুটি হয়ে লিখো। বঙ্কিমচন্দ্র কি সাব ডেপুটি ছিলেন না? আর বিভাসদাও তো ডেপুটি। লিখলেই সকলে ধন্যি করবে। হ্যাঁ, লেখেন না বলে অবশ্য আমাকে টাইম দিতে পারে। বিভাসচন্দ্র ডেপুটি মানুষটি খুব অহংকারী। অমিতেশকে জিজ্ঞেস করেন তার চাকরি নিয়ে। বিডিও দেবব্রত দাস আমার বিশেষ স্নেহভাজন, তো অসুবিধায় পড়লে বিডিওর সাহায্য নিতেই পারো অমিতেশ। বিভাসচন্দ্র বয়স তার চেয়ে বছর 7-8 বেশি। পরিবার থাকে কলকাতায়, স্ত্রী কলকাতার একটি স্কুলের টিচার। গৌরীর মুখে বিভাস কাকুর কথা খুবই শোনা যেত। বিভাস কাকুর কোয়ার্টারটা কি সুন্দর করে সাজানো। তুমি বদলি হয়ে এলে অমনি একটা কোয়ার্টার নেব, কেমন? সব বলতো গৌরী, অমিতেশ কিছুই বলতো না। শালডিহা তার মনে ধরেছিল, সে আসবে না শালডিহা ছেড়ে। গৌরী বরং শালডিহায় আসুক। অমিতেশ একবার অধ্যাপককে আমন্ত্রণ জানিয়েছিল শালডিহায়। শুনে ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেছিলেন, আরে আমিই নিয়ে যাব, গাড়ি করে নিয়ে যাব। বিডিওকে বলে দেবো, বিডিও আপ্যায়নের সমস্ত ব্যবস্থা করবে। অমিতেশ, তোমাকে কিছু বলতে হবে না। হ্যাঁ, অমিতেশের মনে হয়েছিল কথাটা বিভাস স্যারের সামনে না বললেই হতো। গৌরীদের বাড়িতে আরেকজন কবি আসত, তীর্থ মাইতি। বাড়ি শিলদাতে। শিলদা বেশি দূরে নয়, সন্ধ্যের বাসে সে ফেরত যেত। তীর্থ যখনই আসত, সম্পাদক, অধ্যাপক এবং কথা সাহিত্যিকের জন্য কিছু না কিছু নিয়ে আসত। কলকাতায় গেলে স্যারের গল্প অন্য সম্পাদকের দপ্তরে পৌঁছে দিত। তার নজরে ছিল গৌরীর প্রতি। যে আসত সেই যেন গৌরীর জন্য আসত। গৌরীর মা এত লোকজন অপছন্দ করতেন না, তিনিও থাকতেন সাহিত্যের আড্ডায়। আর আসত বিশ্বজয় বেরা। গানের গলা ছিল তার। বাড়ি নয়াগ্রাম, অনেক দূর। চাকরি প্রাইমারি স্কুলে, মেসে থাকে, গান শোনায়। সে যখন গান গায়, অমিতেশের মনে হয় তার গানে মুগ্ধ হয়ে গৌরী তার কাছেই নিজেকে সমর্পণ করবে। তীর্থ কবিতা লিখত, আবার আড়বাঁশি বাজাতে জানত। মাওতর গানে সুর তুলত চমৎকার, সবই চালু হিন্দি গান।
গৌরীকে সে বাঁশি শুনিয়ে ঘর থেকে বের করে নিয়ে যাবে। বাঁশি শুনতে শুনতে গৌরী শ্রী রাধিকার মতো তমাল তলে ছুটবে, যমুনার দিকে ছুটবে। গৌরী চমৎকার ছিল, সদ্য ফোটা ফুল। তাকে ঘিরে গুনগুন করত মৌমাছি কজন। গৌরী একদিন অমিতেশকে বলল, তুমি কি শনিবারে আসবে? হাফ ছুটি তো তোমাদের, অফিসে না হয় ডুব দিলে। কেন? বুদ্ধ অমিতেশ এক কথায় হ্যাঁ করে না কিছুতেই, সাড়া দেয় না প্রথমেই। বুঝতে পারে না তার প্রণয়িনী কি চাইছে। সিনেমা হলের অন্ধকারে তার হাত ধরতে চাইছে, গুনগুন করতে চাইছে কানে কানে। কেন আবার? সিনেমা হলে কি লোকে বেড়াতে যায়? আমরা সিনেমা দেখব। ববি এসেছে লিপিকা সিনেমায়। তুমি ঋষি কাপুর আর আমি ডিম্পল কাপাডিয়া, নতুন হিরোইন। জানো হেপি। পারলে আসবো। শোনো, 3টে শো, টিকিট কেটে দাঁড়িয়ে থেকো। আমি 3:05 চলে যাব, আর গিয়ে আমরা ঢুকে পড়বো। অমিতেশ আসেনি, আসতে পারেনি। খুব রেগে গিয়েছিল গৌরী। বলল, রোববারে বিভাস কাকু নিয়ে গেছিল। বাবা মা জানেন না, তবে জানো কি দারুণ সিনেমা। বাবা মা জানে না কেন? ও মা, সব কথা বলতে হয় নাকি? কিছু কিছু কথা নিজের করে রাখতে হয়। তুমি একদম বুদ্ধু, কিচ্ছু বোঝো না। গৌরীর খোলামেলা কথায় অমিতেশের ভয় করছিল, উদ্বেগ বাড়ছিল। বুঝতে পারছিল না তার করণীয় কি। গৌরী তাকে ভালোবাসে নাকি বাসে না? গৌরী কি অভিনয় করছে না সত্যি বলছে? সে টের পেয়েছিল বিভাসচন্দ্র হাত বাড়িয়েছিল গৌরীর দিকে। বিবাহিত পুরুষ ছলাকলা জানে কত বেশি, কিন্তু তা জানার পর অমিতেশের টান বেড়ে গিয়েছিল। সে টের পাচ্ছিল গৌরী তার হাতের বাইরে চলে যাচ্ছে। একদিন তীর্থর সঙ্গে বেলপাহাড়ি গেল কি এক মন্দির আর পাহাড় দেখতে। গৌরীর মা বাবা গেল না। এক একদিন হুট করে সে হাজির হয় বিভাসচন্দ্রর কোয়ার্টারে। আবার অমিতেশ গেলে বলে, সাহিত্য থাক, চলো না সিনেমায় যাই। জঙ্গলি এসেছে, শম্মি কাপুর। নতুন গল্প শোনাবো। কি হবে শুনিয়ে? বাবা বলবেন হয়েছে, বিভাসদা বলবেন হয়নি, আমি অবশ্য বলবো হয়েছে, কিন্তু সব মিথ্যে। আমার তোমাকে ভালো লাগে, গল্প টল্প পোষায় না। এই চলো না ছাদে যাই। তাকে নিয়ে ছাদে উঠল গৌরী। তখন বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামছে মন্দ মন্থরে। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। কি বলছো? রবি ঠাকুরের কবিতা, দুঃসময়। না গো না, সুসময়। অন্ধকারই তো সুসময়। বলতে বলতে তার হাত ধরেছে গৌরী। তুমি বিহঙ্গ, খাঁচায় ভরেছি আমি। দুষ্টু লোক, কিচ্ছু বোঝে না। অন্ধকার হয়ে গেছে, চলো নামি। না, নামবো বলে এলাম নাকি? বলতে বলতে তাকে দুহাতে বেড় দিয়ে আলিঙ্গন করল গৌরী। কাঁপতে লাগলো অমিতেশ। ভালো লাগায় ভরে যেতে লাগলো তার সমস্ত সত্তা। মনে হলো গৌরীকে ছাড়া সে বাঁচবে না। গৌরী সব। ছাদ থেকে নেমে চলে গেল মহুয়াতলার মেসে। অধ্যাপকের সঙ্গে দেখাই করল না। বুঝল গৌরী সব। তার জন্যই সে গিয়েছিল সেই শহরের শালতলিতে গৌরীদের বাড়ি। অমিতেশকে এক রবিবার গৌরী বলল, আজ আমাদের বাড়ি থেকে যাও, সত্যি বলছি মজা হবে। থেকে গেল অমিতেশ। মেস বাড়িতে গেল না। অধ্যাপকের বাড়ির দোতলা, থাকার জায়গার অভাব নেই। তুমি ঝাড়গ্রাম চলে এসো, আমাদের বাড়িতেই থাকবে। এর আগে একজন তো ছিল, সমরেন্দ্রদা, একটু দুষ্ট ছিল,
বাবা না স্মেল করেছিলেন, বলল চলে যেতে, চলেও গেল। আমি তাকে একদম পছন্দ করতাম না। কত বড় বড় একটা চিঠি লিখেছিল, আমি বাবার হাতে দিয়ে দিয়েছিলাম। বেকার ছেলে, কোথায় হাত বাড়িয়েছে। এখন নাকি কলকাতায় থাকে, একটা পত্রিকায় কাজ টাজ করে। আমাকে আবার চিঠি লিখেছিল জানো, তার ভেতরে আবার 108 মানে ওই 108 বার ভালোবাসি লেখা। আমি জবাব দিইনি, বরং ছিঁড়ে ফেলে দিয়েছি। আমি চিঠি পাই কত জানো, তবে জবাব দিই না। কলেজের স্যার পর্যন্ত চিঠি দিয়েছিলেন, আমি হেসেছিলাম, জবাব দিইনি রাজা। কেন দিইনি জানো? তুমি আছো তাই দিইনি। তবে তুমি চিঠি দিলে আমিও চিঠি লিখবো প্রিয়তম। গৌরীর কথায় অমিতেশ তাদের বাড়ি থেকে সকালে ফিরবে শালডিহা। এখনো মনে পড়লে শিহরিত হয় সে। শেষ রাতে ভোর হয়েছে কি হয়নি, বাইরে মেঘ ডাকছে, শাল বন ঘিরে মেঘ জমেছে, অন্ধকার হয়ে আছে সব দিক, বৃষ্টি নামে নামে এমন ভাব। ভোরের আলোয় জড়িয়ে গেছে মেঘের রং, চারদিক কত নিঝুম, শুধু মেঘ ডেকে ডেকে ফিরছিল। নিচে নেমে গৌরী তার ঘরে ঢুকিয়ে তার পাশে শুয়ে পড়ে বলল, আমার খুব ভয় করছে অমিতেশ। সেই তার নাম ধরে ডাকলো প্রথম। মেঘ ডাকলে ভয় করে, খুব ভয় করে অমিতেশ। না, তুমি রাজা, তুমি আমার রাজা। রাজা বলবো তোমাকে, বুঝলে? বিভাসদা মানে বিভাস তোমাকে হিংসে করে, জানো তুমি? না, জানবো কি করে? তুমি কিচ্ছু জানো না বুদ্ধুরাম। বিভাসকে আমি বলেছি তোমাকে টাচ করলে আমি দেখে নেব। বিভাসকে বুড়ো ডেপুটি, আর তুমি তুমি ইয়াং ডেপুটি। তুমি ইয়াং ডেপুটি হও না? সে এক ভোর ছিল বটে। অমিতেশ উঠে পড়েছিল ভয়ে। যদি অধ্যাপক নিচে নেমে আসেন, তিনি তো ভোরেই ওঠেন। গৌরী বলতেও অমিতেশ আর থাকেনি। তার ভয় করছিল, ভয় আর রোমাঞ্চ। তীর্থ তোমাকে হিংসে করে, তার মানে তুমি আমার আর আমি তোমার। বিভাস, তীর্থ সকলে। বিভাস বুড়ো হলে কি হবে? আমাকে বলেছে জানো, আমাকে নিয়ে নাকি ঝাড়গ্রাম কিংবা মেদিনীপুর থেকে যাবে, বউকে ত্যাগ করবে, ডিভোর্স দেবে। হরির নাম খাপলা খাপলা। আমি না করেছি, তার কারণ আই লাভ ইউ বয়। আমি বুড়ো হাবড়াকে বিয়ে করবো কেন? তুমি ববির শশী কাপুর আর আমি টিম্পল कपाडिया। हम तुम एक कमरे में बंद हो और बट आई लव यू राजा। বিভাস ফালতু লোক, কিন্তু বাবা ওকে খুব মানে জানো, তাই আমিও মানি। পাওয়ার আছে লোকটার, এসডিওর খুব কাছে ডেপুটি। তোমার কত পাওয়ার একদিন কিন্তু দেখবো। যাওয়ার সময় বলে গেল, চিঠি দিও, রাজা লিখবে চাঁদনিকে। আমি হলাম চাঁদনি। শাম্মী কাপুরের নাম রাজা আর হিরোইন আশা পারেখের নাম চাঁদনি। তুমি হলে শাম্মী রাজা, আমি হলাম আশা চাঁদনি। বৃষ্টি থামতে সে বেরিয়ে পড়েছিল। শিহরণ যাচ্ছিল না। সরাসরি যে বাস দেবযানের স্ট্যান্ডে ছিল না, তখন কি একটা বাসে লোধাশুলি পর্যন্ত আসতে কত সময় লেগে গেল। এমন বাসে উঠেছিল যে বাস ঘুরে গেল তেল নিতে পাম্পে, তারপর চাকায় হাওয়া দিল, ইঞ্জিন চালু করে বন্ধ করলো, পেট্রোল পাম্পে দাঁড়ালো কত সময়।
তারপর ঠিক 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 করতে করতে এলো লোধাশুলি। সেখান থেকে মেদিনীপুরের দিকে চলে গেল। অমিতেশ লোধাশুলিতে অপেক্ষা করতে লাগলো ফেকোঘাটের বাসের জন্য। দেবযানী বাস সার্ভিসের বাসের কি হলো কে জানে। বাসটা কি শালডিহা থেকে ঝাড়গ্রামে এসে ফিরবে, নাকি তার ফাটাফুটো টায়ার আবার ফেটেছে? সে একা একা, ক্রমশ একা হয়ে যেতে লাগলো। গৌরী, গৌরী, গৌরী। গৌরীকে সে খুব ভালোবাসে, খুব। গৌরীর জন্য আজ ঘুমোবে না, রাত ভর গৌরীকে ভাববে। গৌরীকে জয় করেছে সে। গৌরী এখন করছে কি? বর্ষা নেমেছে, কলেজে যাবে না। মেঘের ডাক সে ভয় করে। ভয় করে না এই করে সে তার কাছে আসার জন্য কথাটা বলল কে জানে। কিন্তু সত্যি হতেও তো পারে। বর্ষা জোরে এলো। আকাশে বিদ্যুৎ রেখা এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ঝলসে গেল যেন। গৌরীর সঙ্গে অমিতেশের সংঘর্ষ হলো যেন। বহু দূরে মেঘ ডাকল। গৌরী তার ভেতর আগুনের জন্ম দিতে লাগল। চা দোকানের ভিতরে বসে সে দেখল, আবার হলো। তারপর তুমুল বৃষ্টির ভিতর দেবযানী বাস ঝাড়গ্রাম থেকে এলো। এসে মুখ ঘুরিয়ে বলল, যাবে না, ঝাড়গ্রাম ফিরে যাবে, প্যাসেঞ্জার নেই। আরে আমি যে বসে আছি। না স্যার, যাবে না, গ্যারেজ দেবো, ঘন্টা দুয়েকের কাজ, প্যাসেঞ্জারও নেই, তো ফেঁকো দিয়ে চলে যান না। এমন হয়ে থাকে। তেল খরচ হবে, টাকা উঠবে না। প্যাসেঞ্জার না থাকলে বাস চালিয়ে করবে কি? বাস চলে যেতে সে হতাশ হলো। প্যাসেঞ্জার ছিল না সত্যি, সে একা। একজন বুড়ো ছিল, তাদের নিয়ে তমালি নদীর ধার অব্দি যাবে। মধ্যের রাস্তা জঙ্গলে পরিপূর্ণ। জঙ্গলের গ্রাম থেকে কজনে বা উঠবে? তারা হেঁটেই মেরে দেয়, পয়সা খরচ করবে কেন? বিকল্প পথ ছিল। অতএব বড় নদী সুবর্ণরেখার ঘাট অব্দি যায় যে বাস, তাতে গিয়ে কাপাসিয়া মোড়ে নামতে হবে। সেখান থেকে পায়ে হাঁটা। যদি চেনা কেউ থাকে সাইকেলে পৌঁছে দিতে পারে। থানার জিপ থাকলে নিয়ে যেতে পারে। বিডিওর জিপও তুলে নেবে। কিন্তু তারা না থাকলে দাঁড়িয়ে থাকতে হবে। শালডিহা মাইল 5। একটু বাদে সেই লম্বা রুটের বাস এলো। যেতে হবে, কিন্তু সে গেল না। সে বসে একা একা গৌরীর কথা ভাবতে লাগলো। এমন একা তো হওয়া যায় না। সেই বুড়ো বিহার বহড়াগোড়ার বাসে চলে গেল। মাঝখানে চিচিরা নেমে হেঁটে চলে যাবে তার গ্রাম। এই পথেও পুরোটা যেতে হতো না, হাঁটতে হতো মাঝখানে একটা জায়গায় নেমে। একা বসেই থাকলো অমিতেশ। ভাবতেই লাগলো গৌরীর কথা। গৌরী, গৌরী ফিরে যাও, ঘাটে এলো সপ্ত নাও। চা দোকান সকালে হয়, দুপুরে তা ভাতের হোটেল। ভাত, ডাল, সবজি আর চারাপোনা খেয়ে সে ভেবেই চলল গৌরীর কথা। কত রকম কথা, তার মাথা নেই, মুন্ডও নেই। ঝিমোতে লাগলো গৌরীর কথা ভাবতে ভাবতে। মনে হচ্ছিল দেবযানী বাস আসবে না। সে ওই ঝুপড়ির হোটেলে থেকে যাবে, না হলে সারা রাত রাস্তার ধারে বসে গৌরীর কথা ভাববে। হাইওয়ে তো সারা রাত জেগে থাকে, সেও জেগে থাকবে। গৌরীর জন্য কষ্ট করতে, জেগে থাকতে ভালো লাগবে, এই তার নিবেদন। গৌরীকে পেতে হলে এসব করতে হবে। বিনিদ্র রাত যাবে, উপবাস যাবে, সে তপস্বী হবে। তপস্যায় এমন নারী পাওয়া যায়।
ধাবা আছে একটু পিছিয়ে। সে ধাবায় গিয়ে বসে থাকবে। গৌরী জানবে না গৌরীর জন্য সে কত কষ্ট করতে পারে। নাকি লাস্ট বাসে আবার ঝাড়গ্রাম চলে যাবে গৌরীদের বাড়ি। গৌরী হয়তো অবাক হবে না, বরং বলবে, আমি জানতাম সোনা তুমি বাস পাবে না, ফিরে আসবে। কি করে জানলে? জানলাম বুদ্ধু, জানলাম, সব জানা যায়। উফ, কেমন জানো তুমি? এই জন্যই তো আই লাভ ইউ। কই, কি করে জানলে বললে না তো? অমিতেশের সেই এক আগ্রহ। আসলে তা কথায় কথা বাড়ানোর জন্যই তো। একটা বাক্য যদি সে বলে, গৌরী বলবে 10টা কথা, আর গৌরীর 10টা কথাই তার ভালো লাগে। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। গৌরী হ্যাঁ বললেও ভালো লাগে, না বললে আরো ভালো। সে নিজেকে সমর্পণ করেছিল গৌরীর কাছে। গৌরীর নিঃশ্বাস ভালো, শ্বাস প্রশ্বাসের সময় গৌরীর মুখখানে লালচে হয়ে ওঠে। তা সুন্দর। গৌরীর অসুন্দর বলে কিছু নেই। সে আবার জিজ্ঞেস করল, বললে না? জানা যায়, জানা যায়। বাস এসে ফিরে যাবে তোমাকে দেখে, কারণ তুমি তো তোমার গৌরীর কাছে আসবে। ওই ঝরঝরে বাসটা জানতো, জানো, বুড়ো বাস সব জানে। সেই জন্যই তো ঝাড়গ্রাম ফিরে এলো। কিন্তু তুমি একেবারে বুদ্ধু, বাসে বসে থাকলে। আমি তো বাসটাকে পাঠিয়েছিলাম তোমাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। কি সুন্দর বলো তুমি! অত বড় 40 জন বসার বাস তুমি পাঠিয়েছিলে? ইয়েস খোকা বাবু, ইয়েস। তুমি প্রত্যাবর্তন করবেই জানি, তাই বাসটাকে তো বলে এলাম তোমাকে যেন ফেরত আনে। কিন্তু আমি যে ওখানে, তা জানলে কি করে? সেটাই তো বলছো না। না হলে সকালে তুমি বসেছিলে কেন লোধাশুলিতে? তুমি কেন ওখানে বসে থাকবে? আমি তোমাকে বসিয়ে রেখেছিলাম ভিতর ডিম। আমি গোপনে তোমাকে কন্ট্রোল করি। এ আবার কেমন কথা হলো? আমি শালডিহায় ফিরবো বলেই তো বসেছিলাম। বাস এলো ফাঁকা। বাস শুধু আমাকে আর একটা বুড়ো লোককে নিয়ে তেল খরচ করবে না। এদিকে এমন হয়, মর্জি মতো চলে, কখন আবার মর্জি মতো চলেও না। এই ধরো না, ড্রাইভারের মেয়ের বিয়ে, 3 দিন বাস বন্ধ। ভাবো, আবার ধরো কন্ডাক্টরের বাবা মারা গেল, মালিকই কন্ডাক্টারি করে দিল 2 দিন। তারপর কন্ডাক্টর ফিরল গুরুদশা নিয়ে, তাই নিয়ে কন্ডাক্টারি করলো। আবার শ্রাদ্ধের খরচও তুলে নিল, প্যাসেঞ্জাররাই দিল। দেবে নাই বা কেন? সবাই তো চেনা, পিতৃদায় বটে, তাদেরও তো দায়। যাই হোক, বাস গেল না বলেই আসলে আমি ঝাড়গ্রাম ফিরবো করেও ফিরলাম না। তাই বলো, ফেরার ইচ্ছে ছিল কিন্তু ফিরলে না। আর তাই তো বাস তোমাকে ঝাড়গ্রাম ফিরিয়ে নিতে গিয়েছিল। না তা নয়, প্যাসেঞ্জার ছিল না, তাই ফিরে গেল প্যাসেঞ্জার জোগাড় করতে। প্যাসেঞ্জার ছিল না কেন? তারা তো তখন ফিরবে না, সকালে কে ফেরে? খুব ফেরে, না হলে বাসের টাইম থাকে কেন ওই সময়? আসলে প্যাসেঞ্জাররা তোমার জন্য আসেনি রাজা। দেখো, তুমি গৌরীর জন্য উতলা হয়েছ, আর তাই তারা বাস থেকে নেমে গিয়ে বাসকে ঝাড়গ্রামে ফিরে যেতে দিয়েছে, যাতে তুমি তুমি নিশ্চিন্তে গৌরীর কাছে ফিরতে পারো। তুমি না খুব বানাতে পারো, তুমি লিখতে পারো গৌরী। তুমি আমি দুজনাই লিখবো, কেমন? আমি নাকি লিখবো? আমার পরীক্ষার খাতাই ফাঁকা যায়, আমি আবার লিখবো? বই গেছে লিখতে, তুমি লিখবে আর আমি জল ঢেলে দেব কালির ওপর। পারবে? খুব পারবো, খুব পারবো পারবো পারবো। ছি ছি, এইসব কথা বলতে নেই। আচ্ছা বলবো না, তোমার লেখা নিয়েই তুমি থাকো। এইসব কথা ভাবতে ভাবতে, দিনকে রাত করে দিতে দিতে, রাতকে দিন করে দিতে দিতে সে লোধাশুলি থেকে দেবযানী বাস পেয়েছিল। দেবযানী বাস দুপুরের পর ফিরেছিল প্যাসেঞ্জার নিয়ে হেলে দুলে। বাসে তখন লোক ছিল, বৃষ্টি ছিল না। কন্ডাক্টর খুশি হয়ে তাকে ডাকল। একই স্যার, তখন থেকে বসে আছেন?
ফেকু ঘাটের বাসে গেলেন না? না, উঠতে মন চাইলো না। ভালো করেছেন স্যার, দেবযানী বাস সার্ভিসের মতো আরাম পাবেন না কোথাও। ফিরে এসে অমিতেশ কত বড় একটা চিঠি লিখেছিল কেরোসিন ল্যাম্পের আলোয়। হ্যারিকেন, কেরোসিন ল্যাম্পের আলোয় লেখা চিঠি আর ইলেকট্রিক বাতিতে লেখা চিঠির ভিতরে অনেক তফাৎ হয়। কেরোসিন ল্যাম্পের ধোঁয়াটে আলোয় লিখতে বসলে সে লেখায় কতটা হৃদয় ব্যক্ত হয় তা যে না লিখেছে সে জানে না। রাজার বাড়ির সেই ঘর অনেক বড়। ঘরের সাইজ এখনকার ফ্ল্যাট বাড়ির ঘরের 3 গুণ তো হবেই। অল্প আলো, খুব অল্প আলোয় ঘরের সবটাই প্রায় অন্ধকার হয়ে থাকে। শুধু টেবিল চেয়ারের জায়গাটুকুতে আলো। কেউ যদি সামনের দরজা দিয়ে ঢোকে তাকে দেখা যাবে না, টর্চ মেরে দেখতে হবে কে এলো। সেই অন্ধকার আর সামান্য আলোয় লেখায় মন বসত বেশি, হৃদয় খুলে যেত অনেকটা। সে চিঠি লিখেছিল গৌরীকে, যেন কত না দূরে আছে সে। কোথায় শালডিহা আর কোথায় ঝাড়গ্রাম। অনেক দূর না হলেও দূর তো বটে। নদী পেরোতে হবে, বন পেরোতে হবে, কত দূর আর কত দূর, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। চিঠি একবার লিখেছিল কিন্তু পছন্দ হয়নি। 2 বার লিখেছিল, পছন্দ হয়নি, দলা পাকিয়ে মাটিতে ফেলছিল। 3-4 বার পুরো লেখা বাতিল করে একটা চিঠি মনমতো হয়েছিল, লিখেছিল, তারপর কপি করেছিল, ঠিক যেন গল্পের পাণ্ডুলিপি করে আয়োজন। কিন্তু সে চিঠি ডাকে দিতে ভরসা হয়নি। তার চেয়ে যখন যাবে হাতে হাতে দেবে। আমার কথা এই নাও, তোমার কথা লিখবে কবে, দেবে কবে? তারপর তো বন্যা এলো। অমিতেশ তখন আবার চিঠি লিখছে। গল্প ভুলে গেল সে, শুধু গৌরীকে চিঠি লিখতে ইচ্ছে হতো। তার সম্বোধন থাকত প্রিয়তমাশু, নিচে নিজের নাম থাকত না। কে লিখছে, কাকে লিখছে কেউ জানে না। অমিতেশ জানবে, আর জানবে গৌরী, যদি গৌরীর কাছে পৌঁছতে পারে সেই চিঠি। দেবযানী বাসে করে যায় সে চিঠি, তারপর পোস্ট অফিসের হরকরা নিয়ে যায় নানা জায়গায়। কতবার তার খসড়া ছিঁড়েছিল, মুঠোয় দলা পাকিয়ে ফেলে দিয়েছিল। তারপর অবশেষে একটা ফাইনাল হলো। সেই চিঠি দলা পাকিয়ে ফেলে দিল আবর্জনায়। বৃষ্টি বাড়তে লাগলো। ভাদ্রের আকাশের মেঘ কাটেই না। বৃষ্টিতে ধুয়ে যেতে লাগলো গৌরী, আবার জেগে উঠতেও লাগলো গৌরী। নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাত হয়ে যেতেই লাগলো। মনে হলো বিভাস চন্দ্রকে সে অপমান করে চাকরি ছেড়ে চলে যায়। বৃষ্টি 10 বাদে থামলে বন্যাত্রাণের ডিউটি পড়ল তার। শালডিহা ছেড়ে পূবের দিকে মহাপাল পেরিয়ে কুলিয়ানা স্কুলে বন্যাত্রাণের ক্যাম্প বসল। জামা কাপড়, চিড়ে গুড়, চাল ডাল, খাদ্য, ওষুধ, হ্যারিকেন, মোমবাতি, দেশলাই, কত কিছু বিলি করতে লাগলো বন্যায় ভেসে যাওয়া গ্রামের মানুষকে। গৌরী জানলই না সে কোথায়। গৌরী জানলই না সে কি কাজ করছে সেই ঝড় বৃষ্টির ভেতরে। বন্যার জল নামতে লাগলো। গৌরী, তোমার মনে পড়ে না আমার কথা?
সে গৌরীকে চিঠি লিখতে লাগলো সেই ক্যাম্পে বসে। ক্যাম্পের বিবরণ দিল, মানুষের দুর্দশার কথা লিখল। গৌরী, তুমি বন্যা দেখেছ? তমালি আর ডুলং দুই নদীর বাঁধ ভেঙে কত গ্রাম ভাসিয়ে দিল। চাষের জমিতে ধান নষ্ট হলো। লোকের আশ্রয় হয়েছে স্কুল বাড়ি, পাকা বাড়ি। আশ্রয় নেই গৌরী। মানুষ গ্রাম ছেড়ে কোথায় যাবে? উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। আমরা চিড়ে, গুড়, জল, ওষুধ নিয়ে যাচ্ছি। তারপর লিখল, বন্যার জল সরেছে, ডুলং নদীর তীরে কাশ ফুল ফুটেছে, তমালির তীরেও ফুটেছে দেখি। পুজো আসছে। এদিকে পুজো নেই, মানুষের ঘরই নেই, তো দেবী আসবেন কোথায়? আমাদের ক্যাম্প উঠতে উঠতে সেই পুজো কেটে যাবে। মানুষের কষ্টের শেষ নেই। এত সব লিখলো যেন সেখান থেকে ডাকে দেবে, কিন্তু সে এমন জায়গা যে পোস্ট অফিসই নেই। ডাকবাক্স ছিল একটা গাছের গায়ে, বন্যায় সে গাছ ভেঙে পড়েছে। লোকের তাতে হেলদোল নেই। চিঠি তাদের কোন কাজে লাগবে? মানুষ খুব গরিব। পুজো হয় শালডিহাতে, সেখানে পারলে যায়, না পারলে সন্ধ্যাবেলা হ্যারিকেন জেলে বসে থাকে। চিঠি রেখে দিল অমিতেশ, শালডিহা ফিরে পোস্ট করবেই। শালডিহা ফিরে এলো সে ক্যাম্প গুটিয়ে। এর ভিতরে দুর্গোৎসব চলে গেছে। সে ভেবেছিল শালডিহায় ফিরে এসে গৌরীর চিঠি পাবে। এত বড় বন্যা গেল, সে কেমন আছে জানতে চেয়ে উদ্বেগে ভরা চিঠি দেবে। কিন্তু না, গৌরীর চিঠি আসেনি। তার চিঠিও গেল না তাই। কিন্তু মনের ভেতরে গৌরীর যাতায়াত চলতেই লাগলো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি কার সঙ্গে মিশবো না তা তোমার কথাই হবে নাকি? খুব সন্দেহবাতিক মানুষ তুমি। তোমার সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারবো না। হয়তো বলে, তোমার জন্য মন কেমন করে রাজা। বন্যায় কি সব ভেসে গেছে? তুমি ভালো আছো তো? বিভাসচন্দ্র থেকে সাবধান গৌরী, তোমার মুখে লোকটার নাম শুনতে চাই না। কি হয়েছে? সে আমার বন্ধু। আমি তোমার বন্ধু, তোমার প্রেমিক। সে কিন্তু বন্ধু হবে না। আবার বলছি অমিতেশ, তোমার মনে শুধু সন্দেহ। স্বাভাবিক সম্পর্ক বুঝতে পারো না? আমার অত বোঝার দরকার নেই। তুমি বিভাসকে ছাড়ো। বিভাস আমার বন্ধু। বিভাস বলেছে আমাকে একটা চাকরিতে ঢুকিয়ে দেবে। আরে কথা যেমন হয় তেমনি থামে। সবই মনের ভেতরে গুঞ্জরিত হয়। কতদিন গৌরীকে দেখোনি? পুজো যেতে সে গেল ঝাড়গ্রাম। গৌরী অবাক হয়ে দেখল তাকে, বলল, তুমি বেঁচে আছো? তুমি কি ভেবেছিলে? বন্যায় ভেসে গেছে। তারপর ভাবলাম রাজার বাড়ি থাকে, ভেসে যাবে না অন্তত। বিভাসচন্দ্র বলল বেঁচে ঠিক থাকবে। ভেসে গেলে ভালো হতো। তা কি করে বলবো? ভেসে তো যাওনি, দিব্যি তো আছো। দুঃখিত হয়েছ? তা কেন হবে? আমি তো অমনি। আমি তোমাকে ভালোবাসি না? অমিতেশ চুপ করে থাকে। গৌরীর কোন কথাটি সত্য, কোন কথাটি তার নয় বুঝতে পারে না অমিতেশ। সে জিজ্ঞেস করল, এখানে কি বন্যা হয়নি? হ্যাঁ হয়েছিল। আমি তো বন্যা আগে দেখিনি, তবে এবার দেখলাম। একদিন বিভাসদা বন্যা দেখাতে বম্বে রোড ধরে মেদিনীপুরের দিকে নিয়ে গিয়েছিল। এদিকে বম্বে রোডে কিছু হয়নি, তবে দেখলাম কাঁসাইয়ের ধারের গ্রাম সব ডুবে গেছে। হাই রোডের দুধারের জমি, উফ বাবা, সব সাদা হয়ে ভেসে আছে। বেশ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। মানে বন্যাটা দারুণ। আশ্চর্য তাকিয়ে আছে অমিতেশ। গৌরী জিজ্ঞেস করল, তুমি চলে আসতে পারোনি? না, ওই বন্যাত্রাণ মানে ফ্লাড রিলিফে গিয়েছিলাম। সেই গাঁগঞ্জে? ও বাবা, সে তো খুব খারাপ জায়গা। হ্যাঁ, কি ভয়ানক অবস্থা। উফ,
একটা চিঠি তো দেবে। তুমিও তো দিতে পারতে। আমার চিঠি লিখতে ভালো লাগে না, আর আমি লিখতে বসলে কি লিখবো ভেবেই পাই না। কত চিঠি লিখেছি আমি, সে যদি জানতে। কই, কোনো চিঠি পাইনি তো। হুম, একটাও না। বন্যার সময় যানবাহন তো বন্ধ ছিল, তাই হয়তো আসেনি। সে তো কতদিন আগে, তারপর তো সব চালু হলো। আমাদের বাড়িতে কলকাতার চিঠিও এসেছে, বাবার লেখা মনোনীত হয়নি সেই চিঠিও এসেছে। কই, তোমার তো কোনো চিঠি আসেনি। আর তোমার চিঠি কেন আসবে না বলো তো? দেখবে একদিন একসঙ্গে সব চিঠি চলে আসবে। অবাক হয়ে গৌরী তাকিয়ে থাকলো, মাথা নাড়ল, বলল, বিভাসদাও তো গিয়েছিল হায়দ্রাবাদ, সেখান থেকেও চিঠি লিখেছিল, সেই চিঠিও তো আমরা পেলাম। বুক পুড়ে গেল। গৌরী টের পেয়ে বলল, অমনি হিংসে হলো, তাই না? অমিতেশের ব্যাগে গৌরীকে লেখা 3টি বড় বড় 4 পাতা, 6 পাতা, 7 পাতার চিঠি ছিল। অমিতেশ সবই দিতে এসেছিল, চিঠিতে তার নিবেদন ছিল, কিন্তু অমিতেশ সে চিঠি বের করল না। একটু তুমি আসলে লেখোইনি। আমিও ভাবতাম সাহিত্যিকের চিঠি কেমন হবে, ভাগ্যে নেই, তাই পেলাম না। তুমিও তো লেখনি, উদ্বেগ হয়নি, ভাবনি আমার কথা? আমারও তো ভাবনা আসে না, ভেবে কি করব? হ্যাঁ গো, তুমি লিখে দিতে পারবে আমার একটা চিঠি? আমি? হ্যাঁ, আমি প্রেমপত্র টত্র লিখতে জানি না, আমি তো তেমন কাউকে আগে লিখিনি, আর লিখলেও সেসব তোমার পছন্দ হবে না হয়তো, সেই কারণেই লিখে দাও না একটা চিঠি। চেষ্টা করেছিলে? না, আমি ভাবিনি, জানতাম তুমি আসবে, কিন্তু জানো, বাবা ভাবে, মা ভাবে তুমি কোথায় গেলে, কেমন আছো। আর বিভাসদা বলল বন্যায় সব ছুটি বাতিল, তুমি ত্রিপল আর চিড়ের গুঁড়ো নিয়ে গায়ে গেছো, সেগুলো নাকি তুমি বিলি করছো। তাহলে তো সবই জানো। বিলি করিনি, খেয়ে ফেলেছি। হ্যাঁ জানি তো, এই জন্য বলি, ডেপুটি হও, বিভাসদা সরকারি গাড়ি করে বন্যা দেখতে বেরিয়েছে, আর তুমি ত্রিপল আর চিড়ের গুঁড়ো বিক্রি করছো 1 গলার জলে দাঁড়িয়ে। সাপে কাটিনি, ভাগ্য ভালো। গৌরী এমন বলে, কলকল করে যা মনে আসে বলে, কিন্তু সে বলা মানে তার মন্দ হোক তাকে সে চায়। তার কথা দমে না গিয়ে অমিতেশ বলল, সাপেরও ভালো মন্দ বোঝার মন আছে। ওসব বাদ দাও তো, আমি ভাবলাম তুমি আমাকে ভুলে গেছো রাজা। ভুলতে চেয়েছিলাম, কিন্তু সব মনে পড়তে লাগলো যে। মনে পড়বে না, তুমি একটা দুষ্টু ছেলে। অমিতেশ চুপ করে থাকে। তখন গৌরী তার হাত ধরে বলে, আজ থেকে যাও, আজ আমরা সঙ্গম দেখতে যাব, বৈজয়ন্তী মালা আর রাজ কাপুর। बोले रहा था बोले संगम होगा के नहीं। তারপর ভোরে তোমার ঘরে যাব গল্প করতে, থেকে যাও। না, আমাকে ফিরতে হবে। কেন ফিরতে হবে? দরকার আছে, আমাকে ভিজিট করতে যেতে হবে সেই সব গ্রামে যেখানে বন্যা হয়েছিল। অবাক হয়ে গৌরী তাকিয়ে থাকলো, মৃদু গলায় বলল, আচ্ছা যাও, তুমি থাকতে না চাইলে আমি আর কি করতে পারি, যাও। তখন অধ্যাপক এলেন, বললেন, আরে এই তো বন্যার পরে এলে, আজ তোমার অভিজ্ঞতার কথা শুনবো। কিছু লিখলে নাকি? দাঁড়াও, বিভাসবাবুকে ডাকছি, তীর্থ যদি আসে। কিন্তু সে থাকলো না। ব্যাগ ভর্তি চিঠি, সেই চিঠি দিল না। আজ যদি বাস মিস করে মেসে গিয়ে উঠবে, গৌরীর কাছে যাবে না। গৌরী বিভাসচন্দ্রর সঙ্গে বন্যা দেখে বেরিয়েছে। সে তখন বন্যা কবলিত রগড়া নামের গ্রামে স্কুল ঘরে গ্রামের মানুষের কাছে খাদ্য জল তুলে দিচ্ছে, এটা দেখতে এলো না গৌরী। বাস এলো, বাসে উঠল সে। খুব মন খারাপ।
গৌরীর বাবা কি বুঝতে পারছেন না বিভাসচন্দ্র আসে কেন? তীর্থ কি চায়? বিশ্বজয় কেন গান গাইতে আসে? সব গৌরীকে শোনায়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। কে কি চায় তাকে বোঝেন না অধ্যাপক? সে শালডিহা পৌঁছে শুয়ে রইল। রাত্রে কি খেলো না খেলো তার ঠিক নেই। সামনের হোটেল থেকে ভাত তরকারি আসে। পরদিন সকালে থালা নিতে এসে কাজের লোক আলতাবুড়ি বলল, এ মা, সব যে পড়েছিল গো, রাতে তুমি খাও নাই? সে জবাব দেয়নি, ছেড়ে কিন্তু বুড়ি আসি, উচ্চস্বরে কথা বলে, মানুষের বকবক করেই যায়। কে বাঁচাবে শুনি? কিন্তু অমিতেশ না পেরে আবার যায় ঝাড়গ্রাম। শালবনে ঘেরা শহর তাকে টানে। সন্ধ্যার সময় মহুয়াতলার মেজবাড়ি থেকে হাঁটতে হাঁটতে শালতলিতে গৌরীদের বাড়ি গেল। গৌরী গিয়েছিল বেলপাহাড়ি ছাড়িয়ে কাঁকড়া ঝোড়ার ডাক বাংলোয়। বাবা মা যায়নি, সন্ধে ফিরে আসবে। বিভাস নিয়ে গিয়েছিল দেখাতে। বিশ্বজয় গান গাইছিল, তা শুনছিলেন অধ্যাপক আর তার স্ত্রী। সব গানই প্রেমের গান, সব গানই যেন গৌরীর দিকে ধেয়ে যেতে চাইছিল। কিন্তু গৌরী তখনও ফেরেনি। বিকেল বিকেল ফেরার কথা, তবু কেন ফেরেনি? অমিতেশ বসল না, থাকল না। এরপর তার বদলির অর্ডার হয়েছে, কিন্তু ছাড় পাবে সেই পরিবর্ত অফিসার এলে। জেলা বদলি হয়নি, সমুদ্রের ধারে দীঘায়। হঠাৎ একটা চিঠি এলো। গৌরী লিখেছে, বেশ, তাহলে তুমি এসেও থাকলে না। তুমি গেলে আর আমি ঢুকলাম। জানো কি সুন্দর কাঁকড়াঝোড় বাংলোটা, গভীর জঙ্গলের ভিড়ে একটা টিলার ওপরে। উফ, কি সুন্দর দেখতে। হানিমুনের পক্ষে তো আইডিয়াল প্লেস। ঘন জঙ্গলে পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বিভাসদা ইন্সপেকশনে গিয়েছিলেন বেলপাহাড়িয়া ব্লক অফিসে। সেখান থেকে কাঁকড়াঝোড় কাছে, খুব কাছে, তাই ঘুরে এলাম। পরে সকলে মিলে যাব, নাইট স্টে হবে। তুমিও যাবে? ইস, তুমি থাকলে না কেন? তোমাকে শোনাতাম, সারা দিনের কথা শোনাতাম। তুমি যদি সঙ্গে থাকতে কি ভালোই না হতো বলো। ভাবল লেখে, তুমি বিভাসচন্দ্রের সঙ্গে জঙ্গলে যাবে আর আমি অপেক্ষা করব। তারপর কি ভেবে বিভাস নামটি বাদ দিল। কিন্তু 4 লাইনের চিঠি ইনল্যান্ড লেটারে ছাড়ল এতদিন বাদে। না ছিল কোনো সম্বোধন, না ছিল প্রেরকের নাম। সে লিখল, দেখা হলেও তোমার কথা শুনতাম না। তুমি আনন্দে আছো, আনন্দে থাকো তোমার অনুরাগী নিয়ে। আমি কত কত চিঠি লিখেছিলাম, কত বড় বড় চিঠি, কত কত কথা, একটাও দিইনি। কেন জানো? তুমি তা পেতে পারো না, তুমি যোগ্য নও। এতে যেন আগুনে ঘি পড়ল। উত্তর এলো, তুমি কে হে? তুমি একজন লেখক। লিখতে আসো না আমাকে দেখতে আসো? তুমি আমাকে একা দখল করতে চাও? আমি কি পণ্য যে আমাকে তুমি একা দখল করবে? নাকি আমি কোনো জমি বাড়ি? আর যদি জমি বাড়ি হই তাহলে আমার মূল্য দেওয়ার ক্ষমতা আছে তোমার? হাটে মাঠে চাকরি করে কপয়সা পাও তুমি? তোমাকে করুণা করেছিলাম, বুঝিনি অপাত্রে দান করেছিলাম। সবার পেটে সব সয় না। আমার সাবান, সেন্ট, লিপস্টিকের খরচ কত জানো তুমি? এই চিঠির পর মাস কয়েক বাদে অধ্যাপকের চিঠি এলো। স্নেহের অমিতেশ, তুমি কি একবার দেখা করতে পারবে? তখন শীত এসে গেছে। শুনেছে তার সাবস্টিটিউট আসছে পরের মাসে। মাঘের মাঝামাঝি সে রাজবাড়ি ছেড়ে দীঘার সমুদ্র উপকূলে চলে যাবে। তার আর মন বসছিল না শালডিহাতে। শালডিহা, দেবযানী বাস, লোধাশুলি সব কিছুতে জড়িয়ে আছে গৌরী। কেন জড়িয়ে আছে সে বলতে পারবে না, কিন্তু গৌরীর জন্য বিনিদ্র রাত কেটেছে রাজার বাড়িতে। মস্ত পালঙ্কের একটুখানি অংশে শুয়ে সে গৌরীর কথা ভেবে ভেবে রাত কাবার করে দিয়েছে।
মস্ত মস্ত চিঠি লিখেছে গৌরীকে, সব ব্যর্থ হয়েছে। সে এক ব্যর্থ প্রেমিক। সে অধ্যাপককে লিখল ঝাড়গ্রাম রেল স্টেশনে অপেক্ষা করবে দুপুরে, অধ্যাপকের বাড়ি যাবে না। একা একা অধ্যাপক এলেন, তাকে ডাকলেন। তখনও বেলা পড়েনি। বিস্তৃত প্ল্যাটফর্মে রোদ পড়েছিল থমথমে দুপুরে। সে ভেবেছিল গৌরীকে নিয়ে আসবেন তিনি। আশায় ছিল শুনবে, গৌরী বলবে, বড় ভুল হয়ে গেছে রাজা। অমিতেশ, তুমি যে এত ভালোবাসো আমাকে তা আমি বুঝিনি। বলবে বিভাসচন্দ্রকে দূর করে দিয়েছে, বিভাসচন্দ্রের সঙ্গে মেলামেশা অমিতেশ যে আপত্তি করেছে তা সঙ্গত না করাই ছিল আশ্চর্যের। প্রেমে যদি ঈর্ষা না থাকে, কিসের প্রেম? অমিতেশ, আমি তোমাকে ভালোবাসি। তোমার শেষ 4 লাইনের চিঠি, প্রথম প্রণয়পত্র আমি কত যত্ন করে রেখে দিয়েছি। পড়ি আর চোখের জল ফেলি। কিন্তু গৌরী এলো কই? অধ্যাপক আর সে প্ল্যাটফর্মে একটি লম্বা চেয়ারে পাশাপাশি বসল। কিছু সময় চুপ করে থাকল। অমিতেশ ভাবতে লাগল, হয়তো গৌরী আসবে কলেজ থেকে, সেই জন্য অপেক্ষা করছেন তার বাবা। কিন্তু না, আসলে অধ্যাপক দম নিচ্ছিলেন, ভাবছিলেন কিভাবে আরম্ভ করবেন। তারপর অধ্যাপক বললেন, দেখো, আমি সব জানি, কিন্তু তুমি তুমি আশা বন্ধ করো না। অমিতেশের মনে হলো সে শুনছে, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। অনেকক্ষণ চুপ করে থেকে অমিতেশ বলল, না, তা হয় না। আমার মন ভেঙে গেছে। দেখো, আমি বিভাসচন্দ্রকে আসতে তো বারণ করতে পারি না, কিন্তু তিনি বিবাহিত ব্যক্তি, তার থেকে ভয় কম। এমনিতে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো নেই, কিন্তু মানুষটি সজ্জন, দায়িত্ববান, গৌরীকে স্নেহ করেন, ছোট বোনের মতো দেখেন। আমার দরকার নেই। তিনি খুব পাওয়ারফুল, আমি তার সঙ্গে লড়তে যাব না। তিনি চতুর, ধূর্ত, আমি পারবো না তার সঙ্গে বিবাদে যেতে, হেরে যাব। অধ্যাপক বোঝাতে লাগলেন অমিতেশকে। বললেন, দেখো, হি ইজ পাওয়ারফুল, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখলে তোমারই ভালো হবে। বিবাদে যেও না, গৌরী বরং অঙ্কি দিয়ে তোমাকে ঝাড়গ্রামে পোস্টিং করিয়ে দেবে। পারবে না। আপনি বোঝেন না বিভাসচন্দ্রের উদ্দেশ্য কি, কেন আসে। তোমার যদি তা মনে হয় তুমি আমার মেয়েকে বাঁচাতে পারো, আমার মেয়েকে ধ্বংস করে দেবে ওই বিভাস, ধ্বংস করে দেবে। পারবো না স্যার, সে প্রাপ্তবয়স্কা, তার নিজের বিচার বুদ্ধি আছে। আমি বিভাসচন্দ্রের সঙ্গে দ্বন্দ্বে যাব না, চাকরির ক্ষতি করে দিতে পারে। তবুও তোমাকে গৌরীর পাশে থাকতে হবে অমিতেশ, গৌরীকে নিজের মনে করতে হবে। ওকে ওকে বাঁচাও অমিতেশ, বাঁচাও। আমার কি শক্তি আছে না পাওয়ার আছে? আপনি বরং মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুন। অধ্যাপক একবার এক কথা বলেন, আবার তা থেকে সরে যান। কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। বলেন, দেখো, গৌরী খুব সরল, সাদাসিধে। গৌরী বিভাসকে বন্ধু হিসেবেই দেখে, আর কিছু না। বিভাসও তাই, বিভাসও গৌরীকে বন্ধু হিসেবেই দেখে। বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? কেন করো না? বলতে পারবো না। তুমি আমার মেয়েকে বুঝতে পারোনি, তাই ভয় পেয়েছ। প্রেম করতে চাও ওই সন্দেহ ভরা মন নিয়ে। খুব বুঝেছি, আর বুঝতে চাই না। ভুল করছো অমিতেশ, তুমি ভুল করছো। আমার মেয়ে বলে বলছি না, গৌরী তোমাকে ভালোবাসে। হ্যাঁ। একটা কথা বলুন তো, আপনাকে কি গৌরী পাঠিয়েছে? অধ্যাপক মাথা নাড়লেন। বেলা পড়ে আসছিল, ছায়ায় ঢেকে যাচ্ছিল সব। অন্ধকার নেমে এলো প্রায়। আজ আর শালডিহা
ফিরতে পারবে না তো? না, মেসে থাকবো, ফিরবো না। মেসে কেন? আমার বাড়ি রয়েছে। না, আমাকে অনুরোধ করবেন না। তুমি একটু ভেবে দেখো, একটি স্বাধীন চিত্ত মেয়েকে আটকাতে চাইলে সে কি রাজি হয়? আমি তাকে মুক্ত মনের করে বড় করেছি। বুঝলাম না স্যার। তুমি ওকে সন্দেহ করো। সন্দেহ আর ভালোবাসা একসঙ্গে হয়? আপনি ভুল বলছেন স্যার। বিভাসচন্দ্র পাওয়ারফুল, তাই সে আপনাদের প্রিয়জন। এখন আপনারা আপনাদের মেয়েকে নিয়ে কি করবেন আপনারাই জানেন। এখানেই ভুল অমিতেশ, এখানেই ভুল। বিভাস একজন দুঃখী মানুষ। তাহলে তো মিটেই গেল। দুঃখীর দুঃখ গৌরী দূর করতে থাকুক। চুপ করে আছেন অধ্যাপক। অমিতেশের ভালো লাগছিল না। বুঝতে পারছিল সে অতি নিষ্ঠুরের মতো কথা বলছে। মনে হচ্ছিল অধ্যাপক বাবা পাওয়ারফুল ব্যক্তির হাতে মেয়েকে তুলে দিয়েছেন। আচ্ছা, উঠি। না না, বসো বসো। আচ্ছা, তুমি এত সন্দেহবাদীগ্রস্ত কেন বলো তো? না, মোটেই তা নই। আপনি বাস্তবটা বুঝতে পারছেন না। অমিতেশ, তুমি তুমি আরেকবার ভাবো। মন থেকে ওইসব সন্দেহ তাড়িয়ে দাও। গৌরী সব সন্দেহের বাইরে, সে পবিত্র। আমি সন্দেহ করি না, যা ঘটছে আমি জানি। অমিতেশ উঠেছিল। হতাশ অধ্যাপক বললেন, সে কি আর একটু? আসলে আসলে তীর্থ, বিশ্বজয়, এদের কারোর ক্ষমতা নেই ওকে বিভাসচন্দ্রর কাছ থেকে টেনে আনে। তুমি তুমি পারতে অমিতেশ। তুমি গৌরীকে বাঁচাও। আমি চাই বিভাসচন্দ্রর ঘোর থেকেও বেরিয়ে আসে। হি ইজ আ ম্যারিড ম্যান। সে কেন গৌরীর জন্য আমার বাড়িতে হানা দেবে? কেন? অমিতেশ স্তম্ভিত হল না। অধ্যাপক কখনো বিভাসকে নিরপরাধ, কখনো তার উল্টোটা ভাবছেন। সময় দিন, গৌরী বুঝবে, কিন্তু তখন দেরি না হয়ে যায়। অমিতেশ হতাশ হয়েছিল। অধ্যাপকের চিঠি পেয়ে যে আশা নিয়ে গিয়েছিল তার ছলনাই। অমিতেশ পরদিন প্রথম বাসে শালডিহা পৌঁছেছিল। সকালবেলা বাস স্ট্যান্ডে যেতে যেতে মনে হয়েছিল গৌরী হয়তো দাঁড়িয়ে থাকবে, গৌরীর বাবাও। গৌরী বলবে, যেতে নাহি দিব। কিন্তু তা হয়নি। যা ভাবে তা হয় না, যা ভাবে না তা হয়। ভেবেছিল অধ্যাপক ছুটে আসবেন মেয়েকে নিয়ে, কিন্তু তা হয়নি। তারপর এত দিন চলে গেছে, এতগুলো বছর। এখনো বৃদ্ধ অমিতেশ ভাবে অতি বৃদ্ধ অধ্যাপক আসবেন হয়তো তার কন্যার হাত ধরে। গৌরী দরজায় দাঁড়িয়ে বলবে, চিনতে পারো? জানি জানি তুমি সাব ডেপুটি, তারপর ডেপুটি হয়েছিলে। আমায় ডাকলে না কেন? কেন ডাকলে না? কেন ডাকলে না অমিতেশ? কেন কেন কেন? বাইরে দীর্ঘ শীতের রাত, অন্ধকার। এই অন্ধকারেও তারা তাদের আশা থামায়নি। এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। অমিতেশের ঘুম কমছে, ক্রমেই কমছে। বাইরে কলকল নদী, বন্যা ভেসেছে দিক দিগন্ত। ওয়ান FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনলেন ওরে বিহঙ্গ মোর। লিখেছেন অমর মিত্র। গল্পের কথক অর্পণ, অমিতেশ অমরজিৎ, গৌরী সুনন্দা, গৌরীর বাবা সোমক, বিভাস
অরিজিৎ ও আলতা বুড়ি ইন্দ্রাণী। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।